লিসবনের হোটেল ভাস্কো দা গামা, পাশাপাশি দুটি কক্ষ। 711 নম্বর কক্ষে থাকে রবিন সিং রাফায়েল ওরফে আহমাদ মুসা এবং 712 নম্বর কক্ষে থাকে লসমন লিওনার্দো ওরফে হাসান তারিক। দুজন দুকক্ষে থাকলেও দুজনই এখন আহমাদ মুসার কক্ষে দু চেয়ারে বসে। তাদের সামনে টেবিলে উচ্ছিষ্ট খাবার। কয়েক মিনিট আগে তারা খাবার শেষ করেছে। 10টায় তাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে বলে খাবার খাওয়া তারা আগেই সেরে নিয়েছে। বেয়ারা এসে এখনো উচ্ছিষ্টগুলো নিয়ে যায়নি। বেয়ারা এসে গেল। উচ্ছিষ্ট খাবার আর বাসনপত্র গোছাতে গোছাতে বলল, স্যার, আপনাদের পরিচিত কে একজন এসেছিল, আপনারা কক্ষে আছেন কিনা জিজ্ঞেস করল। কিন্তু আমি আছেন বলার পর তারা ঘরে প্রবেশ না করে তাড়াতাড়ি চলে গেল। এটা তুমি কখনকার ঘটনা বলছো জিজ্ঞেস করল রবিন সিং রাফায়েল ওরফে আহমাদ মুসা। এই তো স্যার, 5 মিনিটও হয়নি, বলল বেয়ারা। কিরকম চেহারা বলো তো জিজ্ঞেস করল আহমাদ মুসা। বলা যায় পর্তুগিজ চেহারাই, তবে মুখ অপেক্ষাকৃত লাল, মোটামুটি লম্বা চওড়া, বলল বেয়ারা। আহমাদ মুসা বেয়ারাকে বকশিস দিয়ে বলল, একটু দেখবে তাকে দেখা যায় কিনা, পেলে নিয়ে আসবে। বেয়ারা চলে গেল। বেয়ারা চলে যেতে হাসান তারিক বলে উঠল, আমি নিশ্চিত ভাইয়া, শত্রুরা আমাদের খোঁজ পেয়ে গেছে। তাই তো মনে হচ্ছে, বলল আহমাদ মুসা। তাহলে ভাবছিল আহমাদ মুসা। বলল, আমার মনে হয় ওরা লবিতে অপেক্ষা করছে। এমনও হতে পারে ওরা হোটেলের চারদিকেই পাহারায় আছে। দুজন মুসলমান আমরা, এ কথা তারা নিশ্চিত জানেন। তাই আমার মনে হয় মাত্র দুজন মুসলমানকে ধরার জন্যে ওদের এত কিছু করা স্বাভাবিক নয়, বলল হাসান তারিক। তোমার কথাই ঠিক, কিন্তু আমাদের ভাবতে হবে খারাপটার কথা, আহমাদ মুসা বলল। এখন তাহলে আমাদের কি করণীয়, বলল হাসান তারিক। আমাদের করণীয় হল আজরস দ্বীপপুঞ্জে পৌঁছে যাওয়া, তার আগে কোনো সংঘাতে জড়িয়ে না পড়া যা আমাদের আজরস যাত্রায় কোনো বিঘ্ন ঘটাতে পারে, আহমাদ মুসা বলল। কিন্তু সংঘাত আসন্ন মনে হচ্ছে ভাইয়া, বলল হাসান তারিক। দেখা যাক, তুমি রেডি তো এয়ারপোর্ট যাত্রার জন্যে? হ্যাঁ ভাইয়া, ব্যাগটা রেডি করে রেখেছি। ধন্যবাদ। তবে শুধু এয়ারপোর্ট যাওয়ার জন্য রেডি নয়, লড়াইয়ের জন্যও রেডি হবে। যাও, ব্যাগ নিয়ে বেরিয়ে এসো। হোটেলের বিল পরিশোধ করে এসেছি, চেক আউট হয়ে গেছে, আমি বেরোচ্ছি। হাসান তারিক উঠে দাঁড়ালো, বলল, আসুন, আমিও বের হচ্ছি। আহমাদ মুসা ও হাসান তারিক দুজনেই করিডোরে বেরিয়ে এলো। দুজনের হাতে দুটি ব্যাগ। আমরা কি সোজা লবি হয়ে বের হব ভাইয়া? হাসান তারিক বলল। হ্যাঁ, অবশ্যই, বলে লিফট রুমের দিকে হাঁটা শুরু করলো আহমাদ মুসা। হাসান তারিকও তার পেছনে হাঁটা শুরু করল। তারা দুজন যখন লিফটের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই লিফট থেকে বেরিয়ে এলো বেয়ারা, সে দুজন লোককে সাথে নিয়ে। আহমাদ মুসা অপরিচিত দুজনের দিকে একবার তাকিয়ে বুঝতে পারল বেয়ারা ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি দুজন লোককে তাদেরই ঘরে নিয়ে আসছে। বেয়ারার সাথে 6 ফুটের মতো লম্বা ও জিমন্যাস্টের মতো স্বাস্থ্যের অধিকারী যে লোকটি আহমাদ মুসার সন্ধানে হোটেলে ছুটে এসেছে, তার নাম মারিও জোসেফ। আর তার সাথে লোকটি হল তার দক্ষিণ হস্ত, সেই সিলভা। যাদেরকে আহমাদ মুসা এড়াতে চাচ্ছে, তাদের একদম মুখোমুখি হয়েও আহমাদ মুসার চোখে মুখে চাঞ্চল্যের সামান্য ছায়াও পড়ল না। হাসি মুখে সে বলল, বেয়ারা, আমাদের খোঁজ করছিলেন যারা, তাদেরকে কি পেলে? স্যার, এরাই তো তারা, আপনাদের কাছে নিয়ে যাচ্ছিলাম, বলল বেয়ারা খুশি হয়ে দ্রুত কণ্ঠে। বেয়ারার কথা শেষ হতে আহমাদ মুসা হ্যান্ডশেকের জন্যে নেতা গোছের লম্বা চওড়াজন অর্থাৎ মারিও জোসেফের দিকে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম, আমি রবিন সিং রাফায়েল এবং আমার সাথী লসমন লিওনার্দো। আপনারা নাকি আমাদের খোঁজ করছিলেন? আপনারা কি আজ রাত 12টার প্লেনে আজরস যাচ্ছেন? জিজ্ঞেস করল মারিও জোসেফ। আহমাদ মুসা একটুও ভ্রু কুঁচকাল না, মুখে সামান্য ভাঁজও পড়ল না।
প্রশ্নের সঙ্গে সঙ্গে সহজ ও সরল কণ্ঠে বলল, হ্যাঁ যাচ্ছি তো। মুখ উজ্জ্বল হয়ে উঠল মারিও জোসেফের। বলল, আপনাদের দুজনকে আমাদের সাথে একটু যেতে হবে। কোথায়? আহমাদ মুসার কণ্ঠে কৃত্রিম বিস্ময়ের সুর। আমাদের অফিসে, বলল মারিও জোসেফ। আপনাদের পরিচয় কিন্তু দেননি, আহমাদ মুসা বলল। আমি অ্যান্টনিও, লিসবনের এই অঞ্চলের ভারপ্রাপ্ত অফিসার আমি, বলল মারিও জোসেফ। এক কৌতুকের হাসি ফুটে উঠল আহমাদ মুসার মুখে। বলল, এমন ক্ষেত্রে আপনার আইডেন্টিটি কার্ড দেখিয়ে ধরনের কথা বলা উচিত, তা আপনি দেখাননি। মাফ করবেন, আপনি সে ধরনের কেউ কেটা নন বলেই দেখানো হয়নি। চলুন আপনারা, বলল মারিও জোসেফ। যদি বলি যাব না আমরা? 1 ঘন্টার মধ্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে। আপনারা চাচ্ছেন প্লেনটা আমাদের ফেল হোক? আহমাদ মুসা বলল। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল মারিও জোসেফের মুখ। বলল, ধন্যবাদ। আমাদের সন্দেহকে আপনারা সত্য প্রমাণ করেছেন। আপনারা যাবেন না আমরা জানতাম, এজন্য নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে এসেছি। হোটেল কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করবেন, সুতরাং না গিয়ে আপনাদের উপায় নেই, বলল কঠোর কণ্ঠে মারিও জোসেফ। সব বুঝলাম, কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের কেন যেতে হবে। আমরা কি কোনো অপরাধ করেছি? বলল আহমাদ মুসা। তার কণ্ঠে কৃত্রিম ক্ষুব্ধতার সুর। এটা হোটেল, এখানে আমরা সব কথার আসর বসাতে পারি না। অফিসে চলুন, সবই জানতে পারবেন, বলল অ্যান্টনিও ছদ্মনামের মারিও জোসেফ। আহমাদ মুসা ভাবছিল, লোকটি যা বলেছে সব সত্যি। ওরা আঁটঘাঁট বেঁধে এসেছে, আর এই হোটেলে ওদের সাথে লড়াইয়ে নামার মধ্যে কোনো মঙ্গল নেই। তাতে পর্তুগাল হয়ে আজোরস যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। পর্তুগালের পাসপোর্টে পর্তুগাল হয়ে আজোরস দ্বীপপুঞ্জে যাওয়ার অনেক সুবিধা। এ সুবিধা আহমাদ মুসা হাতছাড়া করতে চায় না। সুতরাং এই আজোরস যাওয়ার পথ যতটা নিরুপদ্রব হয় সে ধরনের ব্যবস্থাই করতে হবে। আহমাদ মুসা এটাও ভাবল যে আজোরস যাওয়ার পথে শুরুতে ওদের হাতে বন্দী হবার মধ্যেও ঝুঁকি আছে। আজোরস দ্বীপপুঞ্জে যাওয়ায় যদি বাধাগ্রস্ত হয়, তাহলে তো আসল কাজই পণ্ড হয়ে যাবে। অবশেষে আহমাদ মুসা ভাবল, ওদের হাতে বন্দীও হওয়া যাবে না, কিন্তু এই মুহূর্তে কোনো ঘটনাও ঘটানো যাবে না। এই উভয় সংকটে আহমাদ মুসা ধৈর্য ও অপেক্ষারই সিদ্ধান্ত গ্রহণ করল। মারিও জোসেফ থামলে আহমাদ মুসা তাকালো হাসান তারিকের দিকে। মুখে একটু হাসি টেনে বলল, লক্ষ্মণ, কি বলো, এদের সাথে যাওয়ার জন্য রেডি? হাসান তারিকের ঠোঁটেও হাসি ফুটে উঠল। বলল, রেডি, তবে ঠিক সময়ে প্লেন আমাদের ধরতে হবে। শুনেছেন তো মিস্টার অ্যান্টনিও, আমাদের প্লেন ছাড়ার আর মাত্র 40 মিনিট বাকি। চলুন, বলল আহমাদ মুসা। আহমাদ মুসা ও হাসান তারিক আগে চলে গেল। তাদের পেছনে মারিও জোসেফরা। হোটেল থেকে বেরিয়ে এলো তারা। গাড়ি বারান্দায় একটা পাজেরো জিপ এবং একটা মাইক্রো দাঁড়িয়েছিল। 2 গাড়ি ঘিরে লোকেরা দাঁড়িয়েছিল। মারিও জোসেফ সেখানে পৌঁছে লোকদের উদ্দেশ্য করে বলল, দুজনকে 2 গাড়িতে তুলে তোমরা উঠো। বলে মারিও জোসেফ নিজে গিয়ে জিপের ড্রাইভিং সিটে বসল। লোকরা আহমাদ মুসাকে জিপে এবং হাসান তারিককে মাইক্রোতে তুলতে গেল। আহমাদ মুসার হাতে ছিল একটা হ্যান্ডব্যাগ, হাসান তারিকের হাতেও একটা। আহমাদ মুসা জিপে ওঠার আগে হঠাৎ থমকে দাঁড়ালো। বলল হাসান তারিককে লক্ষ্য করে, লক্ষ্মণ, আমার ব্যাগটাও তোমার কাছে থাক। বলে আহমাদ মুসা কয়েক ধাপ এগিয়ে তার হাতের ব্যাগ হাসান তারিকের হাতে তুলে দিল। তারপর পেছন ফিরে জিপের দিকে কয়েক ধাপ এগিয়ে আবার থমকে দাঁড়িয়ে মুখ পেছনের দিকে ঘুরিয়ে হাসান তারিককে লক্ষ্য করে বলল, লক্ষ্মণ, ব্যাগটা বন্ধ করতে ভুলে গেছি, তুমি বন্ধ করো। ঠিক আছে, বুঝেছি, ওদিক থেকে বলল হাসান তারিক। আহমাদ মুসার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। গাড়িতে উঠে বসেছে আহমাদ মুসা। 2টি গাড়ি ছুটে চলেছে শহরতলির দিকে। গাড়ি স্টার্ট দিতেই ওরা সব সিগারেট ধরিয়েছে। দুদিকে 2টি জানালা খুলে দেওয়ার পরও গাড়ি ভরে গেছে সিগারেটের ধোঁয়ায়। আহমাদ মুসা প্রতিবাদ করল, বলল, আপনারা গাড়িকে গ্যাস চেম্বার বানিয়ে ফেললেন, এটা কোন ভদ্রতা? আহমাদ মুসার এই কথা নিয়ে ওদের মধ্যে হাসি ঠাট্টা শুরু হলো। প্রথমে মারিও জোসেফ বলল, তাহলে বুঝুন হিটলার কতটা ভদ্র ছিল এবং তার গ্যাস চেম্বারগুলো কেমন ছিল। বস,
সিগারেটের ধোঁয়াকে যে গ্যাস বলে তার পক্ষে হিটলারি গ্যাস সম্পর্কে ধারণা করা সম্ভব নয়, একজন বলে উঠল। সে থামতেই আরেকজন বলল, সিগারেটের ধোঁয়া যার কাছে গ্যাসের মতো অসহ্য সে মুসলমান না হয়ে পারে না। আপনি ঠিকই সন্দেহ করেছেন বস। এই কণ্ঠ থামতে আরেকজন বলে উঠল, বস, একে আসল গ্যাস চেম্বারের স্বাদ পাইয়ে দিতে হবে। মনে হচ্ছে ঈশ্বর তোমাদের আশা পূরণ করবেন, বলল মারিও জোসেফ। এইভাবে তাদের আলোচনা চলতেই থাকল। আহমাদ মুসার ঠোঁটে ফুটে উঠল আগের সেই হাসি। হাসিটা ধীরে ধীরে কঠিন এক সিদ্ধান্তে পরিণত হল। ঘড়ি দেখল আহমাদ মুসা। 10 মিনিট গাড়ি চলেছে, তার মানে বিমানবন্দরে রিপোর্ট করার আর মাত্র 30 মিনিট বাকি। আহমাদ মুসা পকেট থেকে মাউথ নোজ কাভার বের করল। এটা ক্ষুদ্রাকারের এক ধরনের গ্যাস মাস্ক। এর কার্যকারিতা 5-10 মিনিটের বেশি থাকে না। রাস্তাঘাট, কলকারখানা এবং বিশেষ ঝুঁকিপূর্ণ স্থানে আকস্মিক কোনো গন্ধময় পরিবেশের সৃষ্টি হলে এটা ব্যবহার করা হয়। আহমাদ মুসা গ্যাস মাস্কটি পরে নিল। হাসির হুল্লোড় পড়ে গেল গাড়িতে। মারিও জোসেফ বলে উঠল, হেসো না, ফাঁসির আসামিও মুক্তির স্বপ্ন দেখে। গ্যাস মাস্কের সাথে মার্বেলের মতো কালো রঙের গ্যাসের ডিনামাইট বের করেছিল আহমাদ মুসা। আহমাদ মুসার গ্যাস মাস্ক নিয়ে হাসি ঠাট্টারত কেউই এটা খেয়াল করেনি। গ্যাস ডিনামাইটের কালো শরীরের এক জায়গায় জলজল করে জ্বলছিল একটা লাল বিন্দু। এটাই গ্যাস ডিনামাইটের ট্রিগার পিন। পিনটি খুলে নিলেই গ্যাস ডিনামাইটের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটে মানে গ্যাস ডিনামাইটটি তার ভয়ঙ্কর গ্যাস নিঃসরণ শুরু করে। এই গ্যাস ডিনামাইট আলফ্রেড নোবেলের ডিনামাইটের মতো সবকিছু ধ্বংস করে না, কিন্তু 6 বর্গগজের মধ্যে কোনো জীবনের অস্তিত্ব রাখে না। এ কারণেই জীবন ধ্বংসের এ নীরব অস্ত্রকে ডিনামাইট নাম দেয়া হয়েছে। হাতের মুঠোর মধ্যে লুকানো জীবন ধ্বংসী এই মারণাস্ত্রের ট্রিগার পিন খুলতে গিয়ে কেঁপে উঠল আহমাদ মুসা। হই হুল্লোড়, হাসি ঠাট্টায় ব্যস্ত এই জীবন্ত মানুষগুলোর জীবন কি এতই সস্তা যে আগামী কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ধ্বংস হয়ে যেতে পারবে? ওদের সুন্দর পৃথিবী, মমতায় গড়া ওদের পরিবার থেকে ওরা চিরতরে একেবারে বিনা নোটিশে বিচ্ছিন্ন হয়ে যাবে কেন? পরক্ষণে আহমাদ মুসার মন থেকে কে যেন বলে উঠল, পৃথিবীর মানব বাগান যিনি সৃষ্টি করেছেন সেই মহা তিনিই সৃষ্টির সাথে ধ্বংসকে একই সাথে জুড়ে দিয়েছেন। ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, সাইক্লোন, হ্যারিকেন, মহামারী এই ধ্বংসেরই এক একটি মহা অস্ত্র। আগাম নোটিশ দিয়ে দিনক্ষণ ঠিক করে এরা আসে না। আবার মন থেকে আরেকজন বলে উঠল, হত্যা এবং প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস তো এক জিনিস নয়। মন থেকে এরও উত্তর এলো সঙ্গে সঙ্গে। বলা হলো, গাছকে রক্ষার জন্য আগাছা তো মানুষই ধ্বংস করে, না করলে আগাছাই গাছকে শেষ করে দেয়। মানব সমাজেও রয়েছে এ ধরনের অসংখ্য আগাছা যারা আহমাদ মুসা ও হাসান তারিককে ধরে নিয়ে যাচ্ছে। এরা ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসী নামের আগাছা। এদের হত্যা করতে না পারলে এরাই হত্যা করবে আহমাদ মুসা ও হাসান তারিককে। ওরা আহমাদ মুসাকে আসল গ্যাস চেম্বারের স্বাদ পাইয়ে দিতে চায়। ওদের সুযোগ দিলে ওরা এটাই করবে। আর এ জালেমেরা জুলুমের জিন্দানখানা সাউতোরাহ দ্বীপে যাবার পথে বাধা। এই আগাছাদের বিনাশ না হলে 1 ইঞ্চিও আহমাদ মুসা এগোতে পারবে না। শুধু তাই নয়, জীবন দিয়ে মাসুল দিতে হবে অন্যায় দুর্বলতার। আহমাদ মুসা জেগে উঠল মুহূর্তের ভাবাবেগ থেকে। কঠোর হয়ে উঠল তার মুখ। ঠিক এই সময়ে মারিও জোসেফ বলে উঠল, ডন সিলভাকে বলে দাও আমরা অফিসে যাচ্ছি না। এসব ঝামেলা অফিসে নিয়ে লাভ নেই। সামনে পাইনের পার্কটায় যেতে বলো, আর বলে দাও কথাবার্তায় সময় খরচ করার প্রয়োজন নেই। কাপড় খুলে দেখবে খাতনা আছে কিনা, যদি থাকে তাহলে সোজা বুকে কয়েকটা গুলি ঢুকিয়ে দেবে, ব্যাস। থামল মারিও জোসেফ। তার থামার সাথে সাথে জিপটা হঠাৎ বাঁক নিয়ে আরেকটা রাস্তায় প্রবেশ করল। আহমাদ মুসা বুঝল তাদেরকে পাইনের পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। কঠিন একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। গ্যাস ডিনামাইট 2 হাতের মুঠোয় নিয়ে খুলে ফেলল লাল পিনটা। তারপর সামনের সিটের নিচ দিয়ে কালো বলটা গড়িয়ে দিল সামনে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে গড়িয়ে চলল সময়। ঠিক 10 সেকেন্ডের মাথায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল।
ড্রাইভিং সিট থেকে মারিও জোসেফ দুর্বল তন্দ্রালু কণ্ঠে বলল, ডন, তুমি ড্রাইভিং সিটে এসো। হঠাৎ কেমন যেন হয়ে গেল শরীর। হঠাৎ এরকম হলো কেন? মনে হচ্ছে আমার শরীর তোমার চেয়েও খারাপ। উঠে দাঁড়াবার শক্তি আমার নেই, টেনে টেনে দুর্বল কণ্ঠে বলল ডন। কি বললে? তড়াক করে উঠে দাঁড়াবার চেষ্টা করে চিৎকার করে উঠল মারিও জোসেফ। গুলি করো, খুন করো এই লোককে বলে মারিও জোসেফ নিজেই পকেট থেকে রিভলভার বের করার চেষ্টা করল। কিন্তু তার আগেই আহমাদ মুসা পাশে ঝিমুনি আক্রান্ত লোকটির হাত থেকে স্টেন গান কেড়ে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, যে যেখানে যেভাবে আছো বসে থাকো, একটু বেয়াদবি করলে মরবে গুলি খেয়ে। বলে আহমাদ মুসা পিছু হটে গাড়ি থেকে নেমে এলো। বন্ধ করে দিল গাড়ির দরজা। পেছনের গাড়িটা প্রায় এসে পড়েছে। আহমাদ মুসা তার স্টেন গান তুলল গাড়িটাকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে চিৎকার শোনা গেল, ভাইয়া গুলি করবেন না, আমি গাড়ি চালাচ্ছি। আহমাদ মুসা স্টেন গানের ব্যারেল নিচে নামিয়ে ট্রিগার থেকে তর্জনী সরিয়ে নিল। বলল সেই সাথে চিৎকার করে, ভেতরের খবর কি? সবাই ঘুমিয়েছে কিংবা? হাসান তারিক কথা শেষ না করেই থেমে গেল। গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ছুটে এলো সে। ফিসফিস করে বলল, ভাইয়া, খোলা ব্যাগের মাধ্যমে আপনি যে মেসেজ দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে আমি বাস্তবায়ন করেছি। ধন্যবাদ হাসান তারিক। আমি দুশ্চিন্তায় ছিলাম যে তুমি বিষয়টা তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ বলে আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে দ্রুত জিপের কাছে এলো। নিজের মুখের গ্যাস মাস্ক ভালোভাবে মুখে না খেয়ে সেট হয়ে আছে কিনা দেখে জিপের দরজা খুলে ফেলল। এগুলো লাশের দিকে। পাশে এসে দাঁড়ালো হাসান তারিক। দুজনে লাশগুলো রাস্তায় নামিয়ে ফেলল। হাসান তারিক, ব্যাগগুলো নিয়ে এসো তোমার মাইক্রো থেকে বলে আহমাদ মুসা এগোলো জিপের ড্রাইভিং সিটের দিকে। হাসান তারিক মাইক্রো থেকে দুটি হ্যান্ডব্যাগ নিয়ে এসে আহমাদ মুসার পাশে সিটে বসল। আহমাদ মুসা গাড়ি স্টার্ট দিল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, এয়ারপোর্টে রিপোর্ট করার আর মাত্র 25 মিনিট বাকি হাসান তারিক। ইনশাআল্লাহ আমরা ঠিক পৌঁছে যাব ভাইয়া, বলল হাসান তারিক। কিন্তু সামনে গিয়ে এই গাড়িটা ছেড়ে দিয়ে কোনো ট্যাক্সি বা ম্যাক্সি নিতে হবে। এই গাড়িটা পুলিশের পরিচিত হবে নিশ্চয়, সুতরাং এই গাড়ি এয়ারপোর্টে নেওয়া যাবে না। আহমাদ মুসা বলল, ঠিক বলেছেন ভাইয়া, এয়ারপোর্টে কি কোনো ঝামেলা হতে পারে? কি ভাবছেন আপনি? বলল হাসান তারিক। মুসলমানদের আজরস দ্বীপপুঞ্জে যাওয়া বন্ধ। কোনোভাবে ওরা সন্দেহ করেছে আমরা মুসলমান। ওরা নিশ্চিত হবার জন্যে আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। আমরা আহমাদ মুসা হাসান তারিক এটা ওরা জানে না, সুতরাং এয়ারপোর্টে নতুন কোনো ঝামেলা হবে বলে মনে হয় না। তাছাড়া যে নাম আমরা অ্যান্টোনিওদের বলেছি সে নামে আমাদের টিকিট নয়। টিকিটে আমাদের পর্তুগিজ স্পেনীয় নাম রয়েছে, আর পর্তুগিজ পড়তে না পারলেও পর্তুগিজ ভালো বলতে পারি আমরা। আহমাদ মুসা বলল, আপনার কথা সত্য হোক ভাইয়া, আমাদের যাত্রার অবশিষ্ট সময় আল্লাহ নিরুপদ্রব করুন, বলল হাসান তারিক। আহমাদ মুসার গাড়ি সেই রোডে উঠে আসার পর কিছু দূর এগিয়ে একটি ট্যাক্সি স্ট্যান্ড দেখে জিপটি রাস্তার পাশ ছেড়ে দিয়ে আহমাদ মুসারা নেমে পড়ল। তারপর একটা ট্যাক্সি নিয়ে ছুটল লিসবন এয়ারপোর্টে। আজরস দ্বীপপুঞ্জের টেরসিয়ারে দ্বীপের লিজে এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টার। কাউন্টারে আহমাদ মুসা এবং তার পেছনে হাসান তারিক দাঁড়িয়ে। ইমিগ্রেশন অফিসার আহমাদ মুসা ও হাসান তারিকের পাসপোর্ট নাড়াচাড়া করে বলল, আপনাদের টিকিট দেখি। আহমাদ মুসা তার হাতে দুটি টিকিট তুলে দিল। লোকটি টিকিটের পাতা উল্টিয়ে দেখল, তারপর বলল, আপনাদের কার নাম রুই জর্জ এবং কার নাম পেড্রো পোর্ট্রিট। আমি রুই জর্জ আর ও পেড্রো পোর্ট্রিট, বলল আহমাদ মুসা। আপনাদের নাম পর্তুগিজ, কিন্তু আপনারা তো এশিয়ান, অফিসার লোকটি বলল। পর্তুগালে আফ্রিকান, রাশিয়ান সহ বিভিন্ন দেশের লোক বাস করে, তাদের সাথে অনেক এশিয়ানও, হেসে বলল আহমাদ মুসা। তা ঠিক, অনেকটা বিব্রত কণ্ঠে বলল অফিসার লোকটি। একটা দম নেবার পরই সে আবার বলে উঠল, আচ্ছা, আপনারা রবিন সিং রাফায়েল ও লসমন লিওনার্দো নামের দুজন এশিয়ানকে চেনেন? আহমাদ মুসা মনে মনে আটকে উঠলে এই ভেবে যে লিসবনের তাদের সব খবরই তাহলে আজরসে পৌঁছে গেছে। কিন্তু আহমাদ মুসার এই আটকে ওঠা ভাব মুখের চেহারায় সামান্যও প্রকাশ পেল না। অফিসার লোকটি থামতে আহমাদ মুসা বলে উঠল, না, এমন নামের কাউকে আমরা চিনি না।
ওরা এই বিমানে যাবে কিনা সেটা যাত্রীদের তালিকা দেখলেই তো জানা যায়। ওরা খুব সাংঘাতিক লোক এবং মুসলমান। যাত্রী তালিকায় ওই দুজনের নামে কোনো যাত্রী নেই। নিশ্চয় ওরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ছদ্মনাম ব্যবহার করছে। কোনো ছদ্মনাম নিয়েই ওরা প্লেনে উঠেছে, বলল অফিসার লোকটি। থেমে আবার বলে উঠল লোকটি, আহমাদ মুসাদের পাসপোর্ট ও টিকিট ফেরত দিতে দিতে, যাই হোক, সন্দেহ করে তো আমরা সব লোককে হেনস্থ করতে পারি না। আপনারা যান, ধন্যবাদ। আহমাদ মুসা ও হাসান তারিক পাসপোর্ট ও টিকিট নিয়ে ইমিগ্রেশন থেকে বেরিয়ে লাগেজ লাউঞ্জে প্রবেশ করল। হাসান তারিক আহমাদ মুসাকে ফিসফিস করে বলল, ইমিগ্রেশন অফিসারটি নেহায়েত ভদ্রলোক। আমি তো ভাবছিলাম উনি বলে বসবেন যে আপনাদের নাম পরিচয় যে ঠিক তা প্রমাণের জন্য আসুন, আপনাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে, প্রমাণ করতে হবে আপনারা মুসলমান নন। দেখলে না লোকটার চেহারা? সে খাঁটি পর্তুগিজ নয়, আজরি সে, মানে আজরসের মানুষ সে। আহমাদ মুসা বলল, আজরিরাও পর্তুগিজ? বলল হাসান তারিক। পর্তুগিজ নয়, মিক্সড পর্তুগিজ। পর্তুগিজরা যখন এই বিজন দ্বীপপুঞ্জ দখল করে বসতি গড়ে তখন তারা প্রচুর স্প্যানিশকে এখানে নিয়ে আসে। পরবর্তীকালে নর্থ আমেরিকান আদিবাসী এবং এস্কিমোরাও বেশ সংখ্যায় নানাভাবে এখানে এসে ছিটকে পড়ে। সব মিলিয়ে আজরিরাও একটা মিশ্র জাতি। আহমাদ মুসা বলল, তাই হবে, কিন্তু ভাইয়া এই যে ভাড়াটা কাটলো এটাই শেষ ভাড়া নয় বলে মনে হচ্ছে, বলল হাসান তারিক। কোনো সন্দেহ নেই এ ব্যাপারে হাসান তারিক। অল্ড ফ্রিডম আর্মি নিশ্চিত যে হোটেলে আমাদের ধরতে যাওয়া 2 গাড়ির লোকদের হত্যা করে আমরা বিমানে উঠেছি লিসবন থেকে আজরসের লিজে আসার জন্যে। আহমাদ মুসা বলল, তাহলে তো প্রকৃত বিপদ আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে, বলল হাসান তারিক। ঠিক অনুমান করছো হাসান তারিক, আহমাদ মুসা বলল। হাসান তারিক থমকে দাঁড়ালো, বলল, বেরোবার আগে তো কিছু তাহলে ভাবতে হয়, আসুন একটু দাঁড়ানো যাক। আহমাদ মুসাও দাঁড়িয়ে পড়ল। মুখোমুখি হলো দুজন। ঠিক বলেছ হাসান, একটু ভাবা প্রয়োজন, তবে বিকল্প কিছু করার সুযোগ খুব একটা আছে বলে মনে হয় না। কেন? বলল হাসান তারিক। বিমানবন্দর থেকে বেরোবার একটাই পথ, এবং সে পথটাই যদি ওরা আগলে থাকে। আহমাদ মুসা বলল, তাহলে শুরুতেই তো সংঘাতে জড়িয়ে পড়তে হবে, বলল হাসান তারিক। কিন্তু আমরা সহজেই চিহ্নিত হয়ে যাব, এমন সংঘাতে জড়িয়ে পড়লে আমাদের মিশনের ক্ষতি হবে। আহমাদ মুসা বলল, আমিও তাই ভাবছি ভাইয়া, কিন্তু বিকল্প নেই, আপনিই তো বললেন, বলল হাসান তারিক। হাসল আহমাদ মুসা, বলল, হয়তো আমরা বেশি বেশিই ভাবছি, হয়তো কেউ আমাদের পথ আগলে নেই। যদি তা থাকে তাহলে কি হবে সেটাই তো আলোচনার বিষয়। হাসান তারিক বলল, সে বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। যে বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই এসব বিষয় নিয়ে আর ভেবে কি হবে? রণাঙ্গনই বলে দিবে সৈনিকের ভূমিকা কি। এসো অন্য বিষয়ে একটু ভাবি, বলে আহমাদ মুসা লাউঞ্জের একটা চেয়ারে গিয়ে বসল। হাসান তারিক গিয়ে বসল তার পাশে। আহমাদ মুসা ব্যাগের পকেট থেকে একটা কাগজ বের করল। কাগজটা একটা মানচিত্র, আজরস দ্বীপপুঞ্জের একটা মানচিত্র। মানচিত্রটা আহমাদ মুসার সামনে মেলে ধরল। হাসান তারিকও তার উপর চোখ রাখল। মানচিত্রের উপরের অংশে একটা দ্বীপের উপর আঙ্গুল রেখে বলল, ফ্লোরেস দ্বীপের উত্তরে এটা কর্ভ দ্বীপ। প্রফেসর জ্যাক সাইমনের বক্তব্য অনুসারে এই দ্বীপের কয়েক মাইল দূরে সাউতোরাহ দ্বীপ। কর্ভর উত্তরে যে সাদা বিন্দু দেখা যাচ্ছে এটা সাউতোরাহ হতে পারে। এই দ্বীপের সবচেয়ে কাছের শহর হল ফ্লোরেস দ্বীপের সান্তাক্রুজ। আমার মনে হয় সাউতোরাহ দ্বীপের সবচেয়ে কাছের শহর হিসাবে এর উপর WFA এর খুব বেশি দৃষ্টি থাকবে এখন। সুতরাং এখানে সাউতোরাহ দ্বীপ নিয়ে আলোচনা করা নিরাপদ হবে না। এই কারণে আমি মনে করি সাউতোরাহ দ্বীপের পরবর্তী নিকটতম শহর হল সান্তাক্রুজ। সান্তাক্রুজের 100 মাইল দক্ষিণ পূর্বে পিকো দ্বীপের হারতা শহর। এই হারতা শহরে গিয়ে আমাদের আপাতত বেইজ করতে পারি। এখান থেকে সব খবরাখবর নিয়ে প্রস্তুত হয়ে পরবর্তী বেইজ হিসাবে আমরা সান্তাক্রুজে যেতে পারি। থামল আহমাদ মুসা। আহমাদ মুসা থামতে হাসান তারিক বলে উঠল, হারতা এবং সান্তাক্রুজ সম্পর্কেও তো আমাদের কিছু জানা প্রয়োজন। হ্যাঁ হাসান তারিক, সেটা করতে হবে। পর্তুগিজ এয়ারবুক থেকে কিছু জানা গেছে, ওটা তুমি একটু দেখে নিও। লিজে থেকে আমরা কিছু ট্যুরিস্ট লিটারেচার জোগাড় করতে পারবো।
সেখান থেকেও কিছু জানা যাবে, বলল আহমাদ মুসা। একটু থেমে আবার বলে উঠল, আমরা আপাতত একটা টাইম শিডিউল এ ধরনের করতে পারি যে খোঁজ খবরের জন্য লিজেতে 3 দিন কাটিয়ে চতুর্থ দিনে আমরা হারুতাতে পৌঁছব এবং হারুতা গিয়ে পরবর্তী পরিকল্পনা করব। হারুতা গিয়ে কোথায় উঠব এ সম্পর্কে আমরা কোনো চিন্তা করব কি না? ছোট শহরের হোটেলগুলো আমার মতো নিরাপদ নয়, বলল হাসান তারিক। তুমি ঠিকই বলেছ হাসান তারিক, ফাইনালি কি হবে আমি জানি না, তবে আপাতত চিন্তা করছি হারুতার ক্যাথলিক গির্জার অতিথিশালায় উঠব। আমি এয়ারবুকে দেখেছি হারুতা সেন্ট পল গির্জার বিশাল অতিথিশালা সবার জন্যেই উন্মুক্ত। আহমদ মুসা বলল। খুশি হলো হাসান তারিক, বলল, ক্যামোফ্লেজটা ভালোই হবে ভাইয়া। এসো এবার উঠি, বলে উঠে দাঁড়ালো আহমদ মুসা। হাসান তারিকে উঠল। চলল তারা ডিপার্চার লাউঞ্জের দিকে। লাউঞ্জ থেকে বের হবার দরজার পাশে একটা সুদৃশ্য কাউন্টার। কাউন্টারে এক প্রান্তে বিলবোর্ডে একটা বিজ্ঞপ্তি। বলা হয়েছে এখান থেকে গাড়ি ভাড়া করতে পারেন। যৌক্তিক ভাড়া ও বিশ্বস্ততার প্রতীক আজরস ন্যাশনাল কোম্পানি। বিলবোর্ডটা পড়ে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার। বর্তমান অবস্থায় বিশ্বস্ত গাড়ি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আহমদ মুসা হাসান তারিককে কানে কানে বলল, কাউন্টারে যাও, এদের থেকে গাড়ি ভাড়া করো, বাইরে গিয়ে গাড়ি ভাড়া করার ঝুঁকি নেওয়া যাবে না। হাসান তারিক কাউন্টারে গেল, গাড়ি ভাড়া হয়ে গেল। তাদের নিজস্ব কমিউনিকেশনে নেটওয়ার্কের মাধ্যমে বলে দেওয়ার 5 মিনিটের মধ্যে ইউনিফর্ম পরা ড্রাইভার লাউঞ্জে ঢুকল এবং আহমদ মুসাদের ওয়েলকাম করে গাড়িতে নিয়ে গেল। প্লেন থেকে নামার পর থেকে আহমদ মুসার দুচোখ সতর্ক ছিল। চারদিকে সতর্ক দৃষ্টি রেখে গাড়িতে সে উঠে বসল। স্যার কোথায়? ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে বলল ড্রাইভার। আহমদ মুসার চিন্তা করাই ছিল, বলল, গঞ্জালেস ইন্টারন্যাশনাল হোটেলে চলো। লিজে এয়ারপোর্টের বিপরীত দিকে শহরের সাগর প্রান্তে একটা ছোট্ট পাহাড়ের উপরে এই হোটেলটি। লিজে এয়ারপোর্ট থেকে দীর্ঘ সরল এক পথ পেরিয়ে লিজে শহরে প্রবেশ করতে হয়। তারপর শহর পেরিয়ে ছোট্ট একটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে পাহাড় শীর্ষে গঞ্জালেস ইন্টারন্যাশনাল হোটেলে পৌঁছতে হয়। বেশ দীর্ঘ পথ। খুশি হলো ড্রাইভার। তার মুখে দেখা গেল প্রসন্নতা। গাড়ি স্টার্ট নিয়েছে, চলছে গাড়ি। গাড়ি তখন বিমানবন্দর থেকে বেরিয়ে এসেছে। হাসান তারিক আহমদ মুসার কানের কাছে মুখ নিয়ে বলল, যাত্রার শুরুটা বোধ হয় ভালোই হলো ভাইয়া। তোমার কথা সত্য হলেই ভালো, কিন্তু আমার অন্যরকম মনে হচ্ছে। ডিপার্চার লাউঞ্জে একজন ক্রিমিনাল চেহারার লোক সর্বক্ষণ আমাদের উপর চোখ রেখেছে। আমরা বের হয়ে এলে সেও বেরিয়ে একটা সাদা গাড়িতে চড়েছে। এছাড়া কার পার্কেও আরেকটা সাদা গাড়ির আরেকজন লোকের দুচোখ আঠার মতো লেগেছিল আমাদের উপর। আমাদের গাড়ি স্টার্ট নিলে সেই গাড়িটিকেও স্টার্ট হতে দেখেছি, বলল আহমদ মুসা। হাসান তারিকের মুখ ম্লান হয়ে গেল। তাকালো সে পেছন দিকে। বোধহয় সে 2টি সাদা গাড়ি পিছু নিয়েছে কিনা তা দেখার জন্যে, কিন্তু পেছনে গাড়ির সারি, অধিকাংশই সাদা গাড়ি। হতাশ হয়ে চোখ দুটি ফিরে এলো হাসান তারিকের। কিন্তু শহর পেরিয়ে পার্বত্য পথে প্রবেশের পর সন্দেহ আর থাকল না। 2টো সাদা গাড়িকে দেখা গেল আহমদ মুসার গাড়ির সমান গতিতে ছুটে আসছে। আহমদ মুসা ড্রাইভারকে বলে গাড়ির গতি বাড়িয়ে কমিয়ে নিশ্চিত হল যে গাড়ি দুটো তাদেরকে অনুসরণ করছে। আহমদ মুসা পরিস্থিতিটা ড্রাইভারকে জানানো এবং তার মনোভাব জেনে নেওয়ার জন্য বলল, ড্রাইভার, 2টো গাড়ি দেখছি আমাদের ফলো করছে। স্যার, আপনাদের কোনো শত্রু আছে? বলল ড্রাইভার, তার কণ্ঠে উদ্বেগ। এদেশে আমরা বেড়াতে এসেছি, থাকতে পারে, কিন্তু ওরা সরকারের কেউ কিংবা ডাকাত টাকাত নয় তো? আহমদ মুসা বলল। স্যার, সরকারি নয়। সরকারের কোনো ব্যাপার হলে সেটা বিমানবন্দরেই ঘটত, আর এ ধরনের ডাকাত আমাদের আজরসে নেই। স্যার, হতে পারে আপনাদের কোনো শত্রু পর্তুগাল থেকে আপনাদের অনুসরণ করছে, বলল ড্রাইভার। তাহলে এখন কি করা যায় ড্রাইভার? আহমদ মুসা বলল। চিন্তা নেই স্যার, গঞ্জালেস ইন্টারন্যাশনাল হোটেল, ওখানে শক্তিশালী পুলিশ স্টেশন আছে। আমরা ঠিক হোটেলে পৌঁছে যাব, ওরা আমাদের ধরতেই পারবে না, বলল ড্রাইভার। পার্বত্য পথে আরও কিছুটা এগোলো আহমদ মুসাদের গাড়ি। ঝোপে ঢাকা টিলার একটা বাঁক ঘুরতেই আহমদ মুসা দেখতে পেল 200 গজের মতো দূরে একটা মাইক্রো ও একটা জিপ
তাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। পেছনে তাকালো সে, দেখল পেছনে ছুটে আসা দুটি গাড়ির সাথে আরেকটি গাড়ি যোগ হয়েছে। ড্রাইভার বিষয়টা খেয়াল করেছে, গাড়ি থামিয়ে দিয়েছে সে। তার চোখে ভয়ের ছাপ। সে বলল, সর্বনাশ স্যার, ওরা দুদিক থেকেই ঘিরে ফেলেছে।